নির্বাচন যত ঘনিয়ে আসছে তত বিতর্ক বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও ঐকমত্য হয়নি। অন্যদিকে নির্বাচনের ধরন নিয়ে উত্তপ্ত ভোটের মাঠ। প্রচলিত পদ্ধতিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন, তবে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল নিম্নকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনে। বাংলাদেশে পিআর পদ্ধতির যথার্থতা নিয়ে আলোচনা করতে চাই আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। বর্তমানে নির্বাচনী পদ্ধতি হলো FPTP বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। এই পদ্ধতিতে কোনো আসনে যে প্রার্থী বেশি ভোট পান তিনি নির্বাচিত হন। অন্যদিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি হচ্ছে এমন একটি নির্বাচনী ব্যবস্থা যেখানে কোনো রাজনৈতিক দল নির্বাচনে যত শতাংশ ভোট পায় সংসদে প্রায় তত শতাংশ আসন পায়। এই পদ্ধতিতে যেমন কিছু সুবিধা আছে তেমনি কিছু অসুবিধাও রয়েছে। দেখে নিই পিআরের ভালো এবং মন্দ দিকগুলো। দর্শক, আমরা দেখতে পাচ্ছি পিআর পদ্ধতিতে বেশ কিছু সুবিধা রয়েছে। এখানে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, যেখানে এই পদ্ধতিতে ছোট দলগুলো তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে যেহেতু আসন পায়, সেক্ষেত্রে বিভিন্ন মতাদর্শের প্রতিনিধিত্ব সংসদে নিশ্চিত হয়। এখানে ভোট নষ্ট হয় না। এখানে যেহেতু সব পিআর পদ্ধতিতে প্রত্যেকটি ভোটই গুরুত্বপূর্ণ এবং সামগ্রিক ভোটকেই প্রভাবিত করে এবং একই সঙ্গে রাজনৈতিক মেরুকরণ কমে। এখানে মূলত যেহেতু একটি দল এককভাবে জোট করে সরকার গঠন করতে পারে না, অনেকগুলো দলকে সঙ্গে নিতে হয়, সেক্ষেত্রে মূলত একটি সমঝোতা এবং সহযোগিতার পরিবেশ নিশ্চিত হয়। এছাড়াও বৈচিত্র্যময় একটি সরকার গঠন হয় যেখানে এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এছাড়া পিআর পদ্ধতিতে কিছু অসুবিধা রয়েছে, আমরা সেগুলো দেখিনি। এখানে অস্থিতিশীল সরকার হয়। এখানে যেহেতু একই সঙ্গে পিআর পদ্ধতিতে প্রায় কোনো দল যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা পায় না, বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে জোট করতে হয়, অনেক সময় জোটগুলো ভেঙে যায়, তখন একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। এছাড়া ভোটারদের সঙ্গে প্রার্থীর সম্পর্ক কমে, যেহেতু এই পদ্ধতিতে ভোটাররা নির্দিষ্ট একজন প্রার্থীর পরিবর্তে একটি দলকে ভোট দেন, তখন ভোটারের সঙ্গে প্রার্থীর সম্পর্ক কমে। এছাড়া জবাবদিহিতার অভাব হয়। দল যখন কাউকে মনোনয়ন দেন এবং নির্বাচিত হন, তখন ভোটারের সঙ্গে সেই প্রার্থীর কিছুটা জবাবদিহিতার অভাব তৈরি হয়। এছাড়া প্রশাসনিক জটিলতা হয়, যেখানে ভোট গণনা এবং এই প্রক্রিয়ায় আসন বন্টন নিয়েও কিন্তু বেশ জটিলতা তৈরি হয়। এই ছিল মূলত পিআর পদ্ধতির বিভিন্ন দিক। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে এই পিআর পদ্ধতির সুবিধা অসুবিধা বা যথার্থতা কি সে বিষয়গুলো নিয়ে আলাপ করব। দেখছেন ভোটের ট্রেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। আজ ভোটের ট্রেনের আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং একই সঙ্গে বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছেন তুরস্কের খিরশেহির আহি এভরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আপনাদের দুইজনকেই স্বাগত আজকের আয়োজনে। শুরুতেই মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে যাই। আপনি একই সঙ্গে তুরস্ক থেকে এসেছেন, বাংলাদেশে বগুড়া 4 আসন থেকে জামাতের প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। আমি আপনার কাছে জানতে চাই, এখন জামাত এবং বেশ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতি নিয়ে বেশ নির্বাচনী মাঠে জোরে সোরে রাজপথে আন্দোলন করছে। যেহেতু এর আগে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এখন গণঅভ্যুত্থানের পর পিআরের প্রয়োজনীয়তা কেন তৈরি হলো? বাংলাদেশের যথার্থতা কি বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। এখানে আমার সম্মানিত স্যার আছেন, উনি আমার সরাসরি শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিও রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। তো আসলে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে জুলাই অভ্যুত্থানের পর আগে দীর্ঘ সময় এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগটা ঠিকমতো করতে পারে নাই। এটা একটা বাস্তবতা ছিল। জুলাই অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবে সবাই মনে করেছিল যে তাদের ভোটাধিকার প্রয়োগে যে স্বাভাবিক বিষয়টা চলে আসবে, কিন্তু এই 1 বছরে যদি আমরা দেখি, আমাদের অনেকগুলো বিষয় কিন্তু আমাদের সামনে চলে আসে। মানুষের মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে, একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। সেই শঙ্কার জায়গাটা কি, যে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা দেশকে স্বাধীন করলাম, নতুন একটি দেশ পেলাম, আবার নতুন করে ফেসিবাদের জন্ম হয় কিনা। এটি বাস্তবতার কারণেই হয়েছে। আমি যেহেতু মাঠের রাজনীতি করি, অ্যাট দ্য সেম টাইম আমি একাডেমিশিয়ান ছিলাম, এখন মাঠের রাজনীতি করছি। মানুষের কাছে যে মানুষের একটা আশঙ্কা,
সে কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, তার ভোট দিলে নতুন কোনো স্বৈরাচারের জন্ম হবে কিনা, এরকম একটা আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে এটা বাস্তবতার কারণে। এখন হলো কেন এটা বাংলাদেশে প্রয়োজন। দেখেন, আপনি যদি দেখেন এই যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, যে সিস্টেম আমরা ভোটটা দিচ্ছি, আমরা দুনিয়াতে প্রায় 50-এর অধিক দেশে এই সিস্টেমটা আছে, এই জায়গাগুলোতে কিন্তু বেশিরভাগ স্বৈরাচার জন্ম কিন্তু এখান থেকেই হয়। বাংলাদেশের মানুষের মনে কিন্তু একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী দিনে হয়তো বা অনেকে 30% ভোট পেয়ে 280টা আসন পেয়ে যেতে পারে, 35% ভোট পেয়ে 250+ আসন পেতে পারে। রাজনৈতিক দলগুলো বলছে তারা 280 আসন পাবে, 290 আসন পাবে। তাহলে বাকি ভোটগুলোর কী হবে? আপনি যদি অতীতেরগুলো দেখেন, 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ 48% ভোট পেয়েছিল, কিন্তু তারা আসন পেয়েছে 88%। বিএনপি 32-33% ভোট পেয়েছে, তারা আসন পেয়েছে মাত্র 33টা। যে আপনি যে পার্সেন্টেজ হিসেবে চিন্তা করেন, তারা আসন পেয়েছিল মাত্র 11% আসন পেয়েছিল। এই যে ইমব্যালেন্স একটি জায়গাটি, এই ইমব্যালেন্স সিস্টেমের কারণে কিন্তু স্বৈরাচারের জন্ম হয়েছে। আজকে বাংলাদেশের এই মুহূর্তে মানুষের একটা আশঙ্কা রয়েছে, যে আশঙ্কা আগামী দিনে যে লড়াইয়ের মাধ্যমে আমরা বাংলাদেশকে পেলাম, এই লড়াইয়ের পরে হয়তো বা নতুন আরেকটা স্বৈরাচারের জন্ম হতে পারে। তো এখানে একটা সিস্টেম দরকার। সেই সিস্টেমটা কী হতে পারে? এখানে এই কারণে হয়তো অনেক রাজনৈতিক দল পিআর সিস্টেমের কথা বলছে, প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেমের কথা বলছে। তো এই জায়গাটা হলে কী হবে, যে আপনি 33% ভোট পেয়েছেন, 35% ভোট পেয়েছে, আপনি 105টা 110টা আসন পাইলেন। তো আপনি 40% ভোট পেয়েছেন, 120টা আসন পেলেন। তো আপনি 40% ভোট পেয়ে 280 আসন পেয়ে একেবারে মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে নিজেকে স্বৈরাচার হিসেবে উপস্থাপন করার সুযোগ এখানে নাই। কারণ এখানে ছোট ছোট রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখবে। হ্যাঁ, কিছু বিষয় তো আসি, যে কোনো সিস্টেমে তো পজিটিভ সাইড যেমন আছে, নেগেটিভ সাইডও আছে। তো এখানে হয়তো ছোটোখাটো দু একটা নেগেটিভ সাইড আছে, বাট আপনি যে এই জায়গাটা চিন্তা করেন, এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, দেখেন মানুষের মধ্যে একটা শঙ্কা আছে তার ভোটটা দিতে পারবে কিনা। কারণ বাংলাদেশে দেখেন, এই যে নিজাম হাজারীদের নাম শুনবেন, শামীম মোসবাদের নাম শুনবেন, তারা কারা? লোকাল সন্ত্রাসী ছিল, তারা রাজনৈতিক নেতা হয়েছে, এমপি হয়েছে। আপনার এই বেশিরভাগ সংসদীয় আসনগুলোতে এই যে মাফিয়াদের পলিটিক্স, গডফাদারের রাজনীতি কিন্তু এখনো বাংলাদেশে বিদ্যমান। তো মানুষের মনে শঙ্কা আছে যে একজন সন্ত্রাসী যদি একটি স্থানীয় এমপি প্রার্থী হয়, ক্যান্ডিডেট হয়, তার টাকার ব্যবহার তো আসি, এখানে কিন্তু যথাযথ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না। কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম, যে পিআর সিস্টেম হয়, আপনি চাইলে কিন্তু এখানে আপনি ভোট চুরি করে খুব বেশি কিছু করতে পারবেন না। কয়টা ভোট আপনি কাটবেন? কারণ তখন তো আপনাকে ভোটের কালেকটিভ যে গণনাটা হবে, এটা কিন্তু একটা আসনের উপর ভিত্তি করে হবে না। আপনি তো ডিস্ট্রিক্ট বেস যদি চিন্তা করে, তাহলে একটা ওভারঅল ডিস্ট্রিক্টের উপর হবে, এবং এখানে ডিপেন্ড করবে আপনার সিস্টেমটা, আপনার সিরিয়ালটা কয় নম্বরে, দল আপনাকে কোথায় রেখেছে, এই অনেকগুলো বিষয় এখানে রয়েছে। তো সার্বিক বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি বাংলাদেশের দীর্ঘমেয়াদী গণতন্ত্রের জন্য, বাংলাদেশকে স্টেবল করার জন্য, অনাগত দিনগুলোতে নতুন কোনো ফেসিবাদের জন্য জন্ম না হয়, নতুন কোনো স্বৈরাচারের জন্য জন্ম না হতে পারে, বড় বড় রাজনৈতিক দলগুলো যেন ছোট ছোট রাজনৈতিক দলকে নেগলেক্ট করতে না পারে, সবাইকে নিয়ে যেন রাষ্ট্র ব্যবস্থার এই সিস্টেমে একসাথে কাজ করতে পারে, এবং বিশেষ করে আমাদের ভোটগুলো যেন নষ্ট না হয়ে যায়। যে 40% ভোট একজন এমপি 40% ভোট পেয়ে সে 1.5 লাখ ভোট পেয়ে উইন হইলো, কিন্তু তার ওভারঅল ভোটের এস্টিমেট 40%। তো এই জায়গাতে বাকি 60% ভোট কোথায় যাবে? ভোটগুলো নষ্ট না হয়। এই সবগুলো বিষয় যদি চিন্তা করি, তাহলে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের জন্য পিআর সিস্টেমটা অনেক জরুরি। বাংলাদেশকে যদি আমরা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার কথা স্পষ্ট, পিআর সিস্টেম জরুরি আপনি বললেন। আমি স্যারের কাছে জানতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রে পুনরুদ্ধারের জন্য বা দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য ফ্যাসিবাদের যেন উত্থান না হয় বা মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে এই পিআর সিস্টেমটাকে জরুরি বলে মনে করছেন অনেকেই, আপনি কি বলবেন? প্রথমত এটা তো খুব আনন্দের যে আমি তো জানি না, মানে আমার ছাত্রের সাথে যে বিতর্কে মানে ওর আলোচনা এত চমৎকার ছিল যে খুব, মানে আমি শুনেছি আর্গুমেন্টগুলো মানে খুব শক্তিশালী ছিল। তো আমি আসার পরে মানে ওর সাথে আমার দেখা হয়েছে, খুব ভালো লাগলো আলোচনা শুনে। এখন ব্যাপারটা হলো যে এই আর্গুমেন্টগুলো কিন্তু বিশ্বব্যাপী আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি, এবং এগুলো কিন্তু মিথ্যা না, সত্যই যে এইভাবে আনুপাতিক নির্বাচনের মাধ্যমে কিছু বেনিফিট পাওয়া যাচ্ছে। কিন্তু যে সকল দেশগুলোতে এই আনুপাতিক নির্বাচন চালু হয়েছে, তার কিছু মিশ্র প্রতিক্রিয়াও হয়েছে, খুব ভালোভাবেও কোথাও কোথাও হয়েছে। ইভেন ইউরোপিয়ান দেশগুলোতেও, যেমন আয়ারল্যান্ডে, জার্মানিতে ওয়েমারের গভর্নমেন্টেরই পতন ঘটলো আপনার এই আনুপাতিক নির্বাচনের কারণে। কিভাবে কিছুটা হয় আমি একটু ব্যাখ্যা দিই। মানে এখনই এটাকে সুইপিং আউট করে দেওয়ার দরকার নেই যে এটা খুবই খারাপ, এমন বলার কোনো সুযোগ নাই। আবার এমন বলার খুব কম সুযোগ যে এটাই খুব ভালো ব্যবস্থা। সবগুলো ব্যবস্থারই লিমিটেশন আছে, কিন্তু
যে জায়গা থেকে কথাটা বলতে চাই সেটা আগে বলে নিই। তারপর প্রথমত হলো যে ওয়েমানের এই গভর্নমেন্টের সমস্যাটা কোথায় ছিল। ওই যে আপনারা বললেন যে কোয়ালিশন গভর্নমেন্ট, কোয়ালিশন গভর্নমেন্টের কারণে কী হয় জানেন, যে ধরেন 5টা রাজনৈতিক দল যাদের 2% ভোট আছে, তারা যদি একত্রিত হয় 2-2-2, তাহলে 10% ভোট হয়ে গেল। তো 10% ভোটে কিন্তু সে ভোট আসন পেয়ে যাচ্ছে কতটা, সবাই যদি ওই 10%কে যদি সে মোটিভেট করতে ভোট পারে, তো আসলে তারা কিন্তু 2%-এর প্রতিনিধি। কিন্তু যখন তারা কোয়ালিশন করেছে তখন কিন্তু তারা 10%-এর প্রতিনিধি হয়ে গেছে। তখন তাদের আসন সংখ্যা 2% হলে কিন্তু সে কোনো আসন পায় না। মানে 5-এর আনুপাতিক নির্বাচনে সাধারণত 5%-এর নিচে হলে তার কোনো আসন দেওয়া হয় না। তো এখন সে কিন্তু এই 2% 10 হয়ে গেল। এতে কি হয়, একটা ইমব্যালেন্স তৈরি হয় রাজনৈতিক ব্যবস্থার মধ্যে। আর তার ফলে ঘন ঘন কোয়ালিশন গভর্নমেন্টগুলোর পতন ঘটে, কারণ গভর্নমেন্ট তৈরি হয়েছে ওই 10%-এর সহযোগিতায়। এটা যেমন আরেকটা বিষয় হলো, বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থায় আলোচনা হচ্ছে না যে 5%-এর নিচে ভোট পাইলে কিন্তু তারা বাতিল হয়ে যাবে। তো এখন আপনি দেখবেন একটা রাজনৈতিক দল জোটে আসলো না, কিন্তু তার জনসমর্থন ধরেন 5%-এর কাছাকাছি, 4.5%। আর একটা রাজনৈতিক দল জোটে আসলো, তার জনসমর্থন 1%-এর নিচে। এখন সে জোটে আসার কারণে কিন্তু সে 1% হয়েও সংসদে আসন পাচ্ছে, আর ওইটা 4.5% হয়েও সংসদে আসন পাচ্ছে না। তো আমরা যেটা বলি ভোট নষ্ট হয় এবং ভোট ঠিক থাকে, এটা কিন্তু সবসময় সঠিক না, কারণ প্রচুর ভোট এভাবে নষ্ট হয়। আরেকটা ব্যাপার হলো, যেটা আমি রিসেন্টলি যুক্তি দিচ্ছি, সেটা হলো আপনি 0.33 মানে 3% নিচে যারা ভোট পাবে বাংলাদেশের 300 আসনে, তারা কিন্তু কোনো আসন পাবে না। সুতরাং তারা কিন্তু একটা আসন তার ভেঙে দিতে পারবেন না একটা প্রার্থীর নিচে। আরেকটা ব্যাপার আছে যে আপনি দেখেন, আমি আপনাকে শ্রীলঙ্কা এবং নেপালের অভিজ্ঞতার কথা বলি। শ্রীলঙ্কাতে 1989 সাল থেকে শুরু হয়েছে আনুপাতিক নির্বাচন। সেখানে কিন্তু তামিল মুসলমান এবং মানে তামিল হিন্দুদের যে ধর্মীয় কারণে বুদ্ধিস্টরা যেভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মানে শ্রীলঙ্কান ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছিল, সেখান থেকে বের হয়ে আসার জন্য কিন্তু আনুপাতিক নির্বাচন করা হলো। তারপরে দেখেন আপনি গোতাবায়া গভর্নমেন্টের বিরুদ্ধে আগুন দিয়ে পোড়াই দিল সব। মানে আপনি দেখেন 2 যুগ পরে কিন্তু আনুপাতিক নির্বাচন শ্রীলঙ্কার মানুষকে বিপ্লবের হাত থেকে রক্ষা করতে পারলো না। ইভেন আপনি নেপালে দেখেন, তারাও কিন্তু মানে মাওবাদীদের মারাত্মক চাপের প্রেক্ষিতে আপনার এই আনুপাতিক নির্বাচন চালু করলো, এবং এত জটিল করলো আনুপাতিক নির্বাচন, আপনাকে যদি বলি আপনি নিজেও কিছুক্ষণ পরে মনে করতে পারবেন না, এত জটিলতা নির্বাচনের। 3টা মানে সবাই আছে, অ্যাসেম্বলি আছে। তো এত কমপ্লেক্সিটির মাধ্যমে যাওয়ার পরেও, যে প্রতিনিধিত্ব নিশ্চিত করার পরেও দেখা গেলো আজকে কিন্তু নেপালেও একটা গণঅভ্যুত্থান হয়ে গেল। তো আমার কাছে মনে হচ্ছে কি, সিস্টেম পরিবর্তনের মধ্য দিয়ে কি আসলে এই স্বৈরাচার এবং ফেসিবাদ ঠেকানো যাবে, নাকি আরও অন্য কোনো প্রশ্নের মুখোমুখি হওয়া দরকার? সেটা আমরা কি আসলে সঠিক প্রবলেমে আইডেন্টিফাই করছি কিনা, নাকি আসলে পরিবর্তনের মধ্যে যাচ্ছি? বারবার কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা আবার একটা পরীক্ষা নিরীক্ষা হবে না তো? এমনকি আমার কাছে মনে হয়, আপনি এই কথাটাই শেষ, আপনি মধ্যে আমাকে থামাতে চাচ্ছেন, যে যদি এমন হতে পারে, আমার ইদানিং ভয় হচ্ছে, এটা বলেই ফেলি। আমার কাছে কেন যেন মনে হয়, একটা পর্যায়ে আনুপাতিক নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলগুলো 1-2 বার যদি আমরা প্র্যাকটিস করি, বা 2 বা 3য় বার, তখন যে রাজনৈতিক দলগুলোর নেতাদের আত্মীয় স্বজনে সংসদরা এমন একটা অলিগার্কি হয়ে উঠবে, যে আমার মনে হচ্ছে একসময় মানুষ সংসদটাও পুরাই দিতে পারে, এত বিরক্ত হয়ে যেতে পারে, যদি আমরা আনুপাতিক নির্বাচন চালু করে সেটাকে ঠিকমতো চালাতে না পারি, যেটা আমাদের অভিজ্ঞতা নেপালে, শ্রীলঙ্কায় অভিজ্ঞতা ভালো না। তো সেই জায়গাতে ফার্স্ট 5টা পোস্টের, এই সেন্টেন্সটা শেষ, ফার্স্ট 5টা পোস্টের অভিজ্ঞতা কিন্তু ভালো না। এটা যে অভিজ্ঞতা খুব ভালো তা না, কিন্তু এটার অভিজ্ঞতা ভালো অন্য জায়গায় না। তো এখন কি করবেন? আবার সেই কোনো জায়গায়, আমরা অনেক জায়গায় ভালো, আমি যদি পৃথিবীর হিসাব দেখি, সেখানে প্রায় অর্ধেক দেশ যেখানে এফপিটিপির মাধ্যমে ভোট হয়, আবার প্রায় অর্ধেক দেশে সেখানে প্রায় এই পিআর পদ্ধতিতে ভোট হয়। যদিও পিআরের বিভিন্ন ধরন রয়েছে, আপনি নেপাল শ্রীলঙ্কার উদাহরণ দিলেন, এছাড়া ইউরোপের বেশ কিছু দেশেও কিন্তু পিআর পদ্ধতি, আমি বলেছি আয়ারল্যান্ড এবং জার্মানিতেও পিআর নিয়ে নানান চ্যালেঞ্জ চলছে, মানে ভালো না কোথাও। আপনি সেটা বলতে পারেন যে আমি একটা সিস্টেম নিয়েছি, সিস্টেমটা আমি চালাচ্ছি। আমরা তো ফার্স্ট 5টা পোস্টের অনেক লিমিটেশন, আমরা 54 বছর চালিয়ে যাচ্ছি না। সুতরাং নিয়েছে, চালাচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় এটাকে পারফেক্ট হিসাবে দেখছে যে এটা তাদের জন্য খুব ভালো কিছু বয়ে আনছে, তা না কিন্তু। জি স্যার, এছাড়া তুরস্কও পিআর রয়েছে, এবং মোস্তফা ফয়সাল পারভেজ তিনি দীর্ঘদিন ধরে তুরস্কে পড়াশোনা করেছেন এবং সেখানে অধ্যাপনাও করছেন, এবং সেখানে ইসলামী ছাত্র এবং যুব ফেডারেশনের তিনি মহাসচিব, ইফসুর মহাসচিব। আপনি কি তুরস্কে দেখেছেন, তুরস্কের এই পিআর ব্যবস্থাটা কেমন? সেইখানে কি আবার যে স্যার যে উদাহরণগুলো তুললেন, যে সেখানেও অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় কিনা, আপনার অভিজ্ঞতা কি?
জি ধন্যবাদ স্যার, অনেকগুলো চমৎকার কথা বলেছেন। আসলে কোনো সিস্টেমকে নিয়ে আমরা কিন্তু প্রান্তিক কথা বলতে পারি না। কারণটা হলো আমি শতভাগ সবগুলো সিস্টেমে একটু সীমাবদ্ধতা আছে, এটা বাস্তবতা। তো আমি তার্কিতে যেটা দেখেছি, দেখেন এরদোগান প্রথম ক্ষমতায় আসলো 2002 সালে। 2002 সালে ক্ষমতায় আসার পরে 2018 সাল পর্যন্ত এরদোগান কিন্তু এককভাবে ক্ষমতায় এসেছে, কোনো কোয়ালিশন করার প্রয়োজনই হয় নাই। তার জনপ্রিয়তা এই লেভেলে ছিল যে এককভাবে ক্ষমতায় এসেছে। তো 2018 সালের পরে তার জাতীয়তাবাদীর সাথে জোট করেছে। তারপরে ছোট ছোট রাজনৈতিক দল যারা 1% 2% ভোট পেয়েছে তাদের সাথে জোট হয়েছে। জোটগুলো কিভাবে? যেমন ধরেন আপনি বলেছেন যে এখানে কিন্তু ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আছে, ওপেন সিস্টেম আছে, মিক্স সিস্টেম আছে, অনেকগুলো সিস্টেম আছে। তার ক্ষেত্রে হলো ক্লোজ সিস্টেম। তো এই সিস্টেমের জায়গা থেকে তার ক্ষেত্রে এখন কোনো অস্থিতিশীলতা পরিবেশ হয় নাই। যেমন মানে ছোট ছোট রাজনৈতিক দলগুলো একই পার্টির সাথে জোট করেছে, জোট করে তারা এমপি হয়েছে, যাদের ভোটগুলো লেস দেন 1%, তাদের কিন্তু 1-2 জন এমপি আছে। বাট সিস্টেম এমনভাবে দাঁড়িয়েছে আপনি চাইলে এখান থেকে পদত্যাগ করতে পারবেন না। আপনি চাইলে এখানে পদত্যাগ করে আপনার এই অর্ধেকের নিচে যদি আসন চলে আসে তাতে সরকার ফল করবে। তো এই সুযোগটা এখানে কম। আর সেখানে তো প্রেসিডেন্সি সিস্টেম আছে, যদি প্রেসিডেন্সি সিস্টেমটা অনেক রিসেন্ট চলে আসছে, আগে তো প্রেসিডেন্সি সিস্টেম ছিল না। তো এ কারণে তার ক্ষেত্রে কিন্তু কোনো অস্থিতিশীল পরিবেশ দেখি নাই আমরা। আরেকটা বিষয় হলো যে সমস্ত রাজনৈতিক দলগুলো, কিছু রাজনৈতিক দল এককভাবে নির্বাচন করছে, ছাড় বলছেন একটা বিষয় যে 5% ভোট, 7% ভোট, তার কি তাকে 10% ভোট পেতে হতো। আপনি যদি একটা রাজনৈতিক দল সংসদে ঢুকতে চান তাহলে মিনিমাম আপনি 10% ভোট পাওয়া লাগবে, সেটা পরবর্তীতে 7% আসছে, এখন সম্ভবত 5% এখন 5%, ন্যূনতম 5% ভোট পেতে তো বাংলাদেশে কিন্তু 5%। বাংলাদেশে কিন্তু এই আলোচনাটা অবশ্যই আনা দরকার। আলটিমেটলি আমি জানি না এই সংসদে নেক্সট ইলেকশন হবে কি, পিআরএ হবে কি হবে না, বাট আলটিমেটলি কিন্তু এই বিষয়গুলো আলোচনা নিয়ে আসা দরকার। কত পার্সেন্ট ভোট পাবে? যেমন আমাকে ধরেন গত কয়েকদিন আগে ব্যক্তিগতভাবে একটা দলের শীর্ষ নেতার সাথে আমার আলোচনা হচ্ছিল। তো তিনি বলছেন যে পিআর সিস্টেম যদি হয় তাহলে 1% ভোট পেয়ে অনেক অঞ্চলে উগ্রবাদী দলগুলো বাংলাদেশের ক্ষমতায় চলে যেতে পারে। তো আমি বললাম দেখেন, একটা জায়গায় তো আমরা সৌভাগ্যবান যে আমরা তো জাতি হিসেবে মোটামুটি সবাই বাংলাদেশি জাতি, আমরা তো একসাথে আছি। তো এখানে ছোট ছোট উগ্রবাদী দলগুলো আসে খুব বেশি সুযোগ নাই। তো আপনি কোন জোটে তারা যাবে? 1%, লেস দেন 1% ভোটে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ মিনিমাম একটা আমাদের ক্যাটাগরি দেওয়া উচিত যে 5% ভোট পেতে হবে, 3% ভোট পেতে হবে, এর কম ভোট পেলে সংসদে যেতে পারবে না। তো এক্ষেত্রে যদি তাদেরকে অবশ্যই কোনো একটা জোটে আসতে হবে, কোনো দল কি জোট কি চাইলে এই ধরনের উগ্রবাদী যারা পরিচিত তাদেরকে জোটে নেবে, এই বিষয়গুলো কিন্তু আমাদের রিয়েলাইজেশন নিয়ে আসতে হবে। তো তার্কিতে কিন্তু সেম। তার্কিতে আপনি দেখেন দীর্ঘ সময় ধরে এই যে পিকেকে যে সন্ত্রাসী গোষ্ঠী আছে এবং যাদেরকে বলা হয় যে কুর্দিশ সন্ত্রাসী গোষ্ঠী বলা হয়, এবং তাদের রাজনৈতিক দল আছে, এইচডিপি ছিল, এখন নতুন একটি নামে তারা রাজনীতি করছে। তো তারা কিন্তু দীর্ঘ সময়ের জন্য স্বাধিকার আন্দোলন করছিল, এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারা সংসদে আসছে, আলোচনা করছে, কথা বলছে, এবং আপনারা দেখেছেন 6 মাস আগে, 6 মাস না, লেস দেন 6 মাসের আগে তাকে স্টেবল সিস্টেমে আসছে, তার গভর্নমেন্টের সাথে একসাথে আলোচনা এসেছে যে আমরা সমস্ত সন্ত্রাসী কার্যক্রম থেকে বেরিয়ে এসে একসাথে কাজ করব। তো এগুলো পজিটিভ দিক। আপনি দেখেন এই তো ওয়েস্ট মিল যে সিস্টেমটা আছে, এখানে 50 থেকে 55টা রাষ্ট্র কিন্তু আমাদের সিস্টেমে, বিশেষ কমনওয়েলথ কান্ট্রি যারা ব্রিটিশদের একসময় কলোনি রাষ্ট্র ছিল, বেশিরভাগ কিন্তু এই সিস্টেম ইলেকশন হয়। বাট পিআর যদি আপনি দেখেন 93টা রাষ্ট্র মানে ডিরেক্ট পিআর এই সিস্টেম ইলেকশন করে, এবং 120টার মতো আছে, আর এর বাইরে আরও 27 থেকে 30টা রাষ্ট্র আছে যারা হলো ন্যাশনাল ইলেকশনগুলো হয়তো আপনার ওয়েস্ট মিনিস্টার সিস্টেমে করে, বাট প্রভিন্সগুলোকে কিন্তু অনেক জায়গাতে পিআর সিস্টেমে হয়। এই সিস্টেমে কিন্তু অনেক জায়গায় আছে। তো আমার কাছে মনে হয় না এখানে সহজে অস্থিতিশীল হবে এরকম কোনো সংখ্যা আমি দেখি না। বাট এখানে তো কিছু বিষয় আছে, আপনি অন্য দলগুলোকে, ছোট ছোট দলগুলোকে কী পরিমাণ সুযোগ সুবিধা দিচ্ছেন না দিচ্ছেন, এগুলো নিয়ে কিন্তু অনেক সময় পদত্যাগ করার সুযোগ থাকে। তো আমাদের সিস্টেম নিয়ে আসতে হবে যে চাইলেই একটা দল পদত্যাগ করতে পারবে কি পারবে না, যেটা মালয়েশিয়াতে আমরা দেখেছি। মালয়েশিয়ার যদিও ওয়েস্টমিনিস্টার সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে গভর্নমেন্ট একটা তৈরি হয়েছে, গভর্নমেন্ট 5 বছর যাওয়ার আগে ফল্ট করতেছে একাধিকবার, কয়েক মাস পরে আবার ফল্ট করতেছে। আমরা এটা ইয়াসিরের সময় দেখেছি, তারপরে আনোয়ার ইব্রাহিম। আপনি বলছেন বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলো এর মাধ্যমে চলে আসতে পারে, সেখানে যেহেতু আরেকটা আলাপ আছে যে এপিআর এর মাধ্যমে আবার আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিয়ে তারাও যদি সংখ্যাগরিষ্ঠতা বা একটা অংশ পায়, সেই ক্ষেত্রে সেই বিষয়টিকে আপনারা বিবেচনায় রাখছেন কিনা? আওয়ামী লীগে তো কোনো প্রতীকই নেই, নির্বাচনে আসার তো কোনো সুযোগই নেই। যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে, আর বেশি যদি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করে এবং সেক্ষেত্রে সেই সংখ্যাটা যদি বড় একটা অংশ যদি ভোট পেয়ে প্রতিনিধিত্ব করে, সংসদে আসন পায়, সেইটাও কি বিবেচনায় রাখেন কিনা?
স্বতন্ত্র যেটা আসবে সেই স্বতন্ত্র সংখ্যাটা তো আপনার জাতীয় পার্টির মাধ্যমেও তো আসতে পারে, তাই না? এটা যে কোনো মাধ্যমে আসতে পারে, জাতীয় পার্টির মাধ্যমে প্রার্থী হতে পারে, কিন্তু মানুষ তো সেটা চেনে কারা আওয়ামী লীগ, কারা বিএনপি, কারা জামাত, কারা জাতীয় পার্টি। এটা তো কিছু থাকবে, কিছু ফ্যাক্টর থাকবেই। আমি শতভাগ বলতে পারবো না যে এর মাধ্যমে আওয়ামী লীগ আসতে পারবে না, বাট আওয়ামী লীগের নামে আসার সুযোগ তো কম আমার কাছে মনে হয়। এই বাস্তবতাটা এখানে আছে। বাট স্বতন্ত্র পার্টি যেটা বলছেন, যে আমি সেদিন একটা রাজনৈতিক নেতার বক্তব্যে দেখলাম যে স্বতন্ত্র ইলেক্টেড হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আছে এখানে। আমি যদি ডিস্ট্রিক্ট বেস পিআর করি, তাহলে ধরেন আমার ঢাকা উত্তরে 10টা আসন আছে। তো এখানে একজন স্বতন্ত্র প্রার্থী যদি পুরো ঢাকা উত্তরটা সিটিতে কাজ করতে পারে, সে যদি 10টা আসন সর্বনিম্ন যে ভোট পাবে, একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাতে সাথে সে অটোমেটিক এমপি হয়ে যাবে। তো স্বতন্ত্র প্রার্থী কিন্তু এখানে ইলেক্টেড হওয়ার সুযোগ আছে, যেটি আমাদের রাজনৈতিক দলেরা অনেক সময় এ ধরনের বিতর্কিত বক্তব্য দিচ্ছে যে এখানে স্বতন্ত্র ইলেক্টেড হতে পারবে না। বিষয়টা এরকম নয় আসলে। জি, আপনাকে ধন্যবাদ। আমি আবার একটু স্যারের কাছে ছোট করে একটু মন্তব্য শুনে নিতে চাই যে এই পিআর প্রতিনিধিত্বের মাধ্যমে যে একটি ন্যায্যতা নিশ্চিত হয় এবং উনি যে উদাহরণগুলো দিলেন বিভিন্ন দেশের, সেখানেও কিন্তু বাংলাদেশের যে অভ্যুত্থানের পরের যে আকাঙ্ক্ষা সংস্কারের, সেটি যদি চাই বাংলাদেশের জনগণ এবং সরকারও যদি সেই পদ্ধতিতে যেতে চায়, তাহলে আসলে সমস্যাটা কোথায়? আপনি দেখেন 5ই আগস্টের আগে কিন্তু আমাদের এই আলোচনা ছিল না, তাই বলে যে 5ই আগস্টের পরে আলোচনা আসতে পারবে না তাও না। আর ফয়সালের কথা ধরে আমি বলছি যে তুরস্ক কিন্তু আনুপাতিক নির্বাচনের হাত ধরে ডমিনেন্ট এক্সিকিউটিভ হয়েছে। সো এটার অনেক পরীক্ষা নিরীক্ষা আছে, বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। আজকে যে শক্তিশালী প্রেসিডেন্ট তুরস্কে তৈরি হয়েছে, এটা কিন্তু আনুপাতিক নির্বাচনের হাত ধরে। আমি আপনাকে যে বিষয়টা বলতে চাই, এত দূর যাওয়া দরকার নেই। বাংলাদেশে আমরা আনুপাতিক নির্বাচন চর্চা করছি, এটাকে আপনারা অনেকেই হয়তো খেয়াল করেন নাই। আমরা যে আমাদের যে 50টা নারী আসন আছে, সেই আসনগুলোতে কিন্তু আমরা আনুপাতিক নির্বাচন চর্চা করি। সো আপনি দেখেন এই 50টা নারী আসনে কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের ভাগ্নি, আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের ছেলিকা, আমাদের আরও অন্য রকমের আত্মীয় স্বজনকে আমরা নিয়ে সংসদটাকে কিন্তু ভরপুর করে ফেলতেছি। এখন যদি এটাকে 300 আসন উন্মুক্ত করেন, আর এইভাবে যদি রাজনৈতিক দলের প্রধান তাকে এই বাছাই করতে দেওয়া হয়, তখন কিন্তু উনি এই নিজের পরিবার, আত্মীয় স্বজন আর বান্ধবী ছাড়া আমরা কিন্তু সংসদের কাউকে দেখব না। এটা কিন্তু আমাদের জন্য মারাত্মক চ্যালেঞ্জ আছে, এটা যদি ঠিকমতো করতে না পারেন। আর বড় ব্যাপার হলো কি, যে পিআর হওয়ার জন্য রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র থাকা দরকার আছে। বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের অভ্যন্তরে শুধুমাত্র রাজনৈতিক দলের প্রধানের এমন একনায়কত্ব তৈরি হচ্ছে, সেখানে পিআর চালু করলে তার চয়েসের বাইরে কেউ যেতে পারবে না। এখন যে পদ্ধতি, আরেকটা বিষয় মনোনয়ন দেন দলীয় প্রধান দেয়, তারপরেও কিন্তু তাকে একটা ডিবেটের মধ্যে দিয়ে যেতে হয়, প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সে কিন্তু অনেক সময় কিছু বাধার মধ্যে পড়ে। কিন্তু যখন পিআর হবে তখন তো তার একক আধিপত্য চলে আসবে। আর সর্বশেষ ব্যাপারটা হলো যে পিআরের ফলে আপনি যখন দুইভাবে ভোট দিবেন, একটা হলো দল চয়েস করবেন যদি আপনি স্বাভাবিক সিস্টেমটা চালু করেন, আরেকটা হলো আপনি প্রার্থী চয়েস করবেন। রাজনৈতিক দলগুলো কিন্তু প্রার্থীর একটা লিস্ট ঘোষণা করবে। তো এই ভোটার যখন প্রার্থী চয়েস করতে যাবে, তখন দেখা যাবে এমন অনেক প্রার্থী বিজয়ী হয়ে আসবে যে প্রার্থী নিজে ওই আসনে দাঁড়ালে 10% ভোটও পেত না। এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে হচ্ছে। যে 50% ভোট পাচ্ছে সে ফেল, বা 40% ভোট পেয়েছে সে পাস করে নাই, আর যে 10% ভোট পেয়েছে সে পাস করে গেছে। এর উত্তর আমরা শুনবো মোস্তফা ফয়সাল পারভেজের কাছে। তার আগে একটা বিরতিতে যাচ্ছি। দর্শক ভোটের ট্রেন নিচ্ছে, আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় আজকে ভোটের ট্রেনে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, এবং বগুড়া থেকে সরাসরি আছেন ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। আপনাদের স্বাগত জানাচ্ছি। আবার আমরা একটা তথ্যচিত্র দেখে নিতে চাই। 2000 এর আগে যতগুলো নির্বাচন হয়েছে, বিশেষ করে 1991 থেকে 8 সাল পর্যন্ত, সেই নির্বাচনগুলোর ভোটের চিত্রগুলো একটু দেখব। যেহেতু এখন এই নির্বাচনগুলো হয়েছে মূলত এফপিটিপি পদ্ধতিতে, এবং সেই পদ্ধতি এবং পিআরের পদ্ধতির তুলনামূলক একটা চিত্র দেখে আসি। সেখানে দেখা যাচ্ছে 91 সালের নির্বাচনে বিএনপি মোট ভোট পেয়েছিল 30.8% এবং আসন পেয়েছিল 140, এবং আওয়ামী লীগ পেয়েছিল 30% এবং আসন পেয়েছিল 88, এবং জামাত ইসলামী 12% ভোট পেয়ে আসন পেয়েছে 18, এবং জাতীয় পার্টি 11.9% পেয়ে
আসন পেয়েছে ৩৫, কিন্তু আমরা দেখছি যে এখানে বিএনপি এবং আওয়ামী লীগের যে ভোটের প্রাপ্ত শতাংশ সেটি কিন্তু প্রায় কাছাকাছি, কিন্তু সেখানে বেশ ফারাক। কিন্তু পিয়ার হলে তারা খুব কাছাকাছি ৯৩ এবং ৯০ আসন পেতেন। এবং একই সঙ্গে জামাত ইসলামী জাতীয় পার্টির থেকে এগিয়ে থাকলেও দেখা যাচ্ছে যে জামাত আসন পেয়েছে ১৮, কিন্তু পিয়ার হলে পেত ৩৬, এবং জাতীয় পার্টি পিয়ার হলে কিন্তু ঠিক একইভাবে ৩৫টি আসন পেত। আমরা যদি দেখি এর পরের নির্বাচন 1996 সালের যে জুন মাসে যে নির্বাচনটি হচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি ৩৩% ভোট পেয়ে আসন পেয়েছে ১১৬, কিন্তু পিয়ার হলে কিন্তু পেত ১০১। এছাড়া আওয়ামী লীগ ৩৭% আসন পেয়ে ১৪৬টি আসন পেয়েছে, কিন্তু পিয়ার হলে এত বেশি আসন পেত না, সেখানে ১১২। অর্থাৎ বিএনপি এবং আওয়ামী লীগ মোটামুটি কাছাকাছি কিছু আসন পেত। এছাড়া জামাত ইসলামী ৮% ভোট পেয়েও মাত্র ৩টি আসন পেয়েছে, ৮% ভোট পেয়েও, কিন্তু যদি পিয়ার হতো তাহলে 25টি আসন পেত। এছাড়া জাতীয় পার্টি 16% ভোট পেয়ে 32টি আসন পেয়েছে, এবং 48টি কিন্তু পিয়ার হলে তারা আসন পেত। এরপর যদি 2001 সালের নির্বাচন আমরা দেখি, সেখানে 2001-এর নির্বাচনে বিএনপি 41% ভোট পেয়ে আসন পেয়েছে 193টি, কিন্তু পিয়ার হলে পেত 123টি। আওয়ামী লীগ 40% ভোট পেয়েছে, কিন্তু আসন পেয়েছে 62টি, কিন্তু পিয়ার হলে পেত 120টি। সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি বেশ এগিয়ে আছে কাছাকাছি ভোট পাওয়ার পরেও, আওয়ামী লীগের কাছাকাছি ভোট পাওয়ার পরেও। এদিকে জামাত ইসলামী 4% ভোট পেয়ে তারা 17 আসন পেয়েছে, এবং কিন্তু পিয়ার হলে তারা আরও কম আসন পেত, 12টি আসন পেত। জাতীয় পার্টি 7% ভোট পেয়ে 14টি আসন পেয়েছে, এবং পিয়ার হলে কিন্তু তারা আরেকটু বেশি আসন পেত, 21টি আসন পেত। এছাড়া 2008-এর নির্বাচন যদি আমরা দেখি, সেখানেও বেশ কিছু ফারাক রয়েছে। বিএনপি 32% ভোট পেয়ে 30টি আসন পেয়েছে, কিন্তু পিয়ার হলে পেত 99। আওয়ামী লীগ 48.4% ভোট পেয়েও তারা পেয়েছে 230টি আসন, অর্থাৎ বেশ অনেক সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে, কিন্তু এত কিন্তু পেত না, 145টি আসন পেত পিয়ার পদ্ধতি হলে। এদিকে জামাত ইসলামী 4.6% ভোট পেয়ে মাত্র 2টি আসন পেয়েছে, কিন্তু পিয়ার পদ্ধতি হলে 13টি আসন পেত। জাতীয় পার্টি 7% ভোট পেয়ে তারা আসন পেয়েছে 27টি, কিন্তু পিয়ার হলে পেত 21টি। এই চিত্রগুলো আমরা দেখলাম। স্যার, এই ব্যাপারে একটু আপনার কাছে জানতে চাই, এই যে বিস্তর ফারাক, কাছাকাছি ভোট পাওয়ার পরেও কিন্তু আসনের একটা বিস্তর ফারাক হচ্ছে, তাহলে বলা হচ্ছে ভোট পচে যাওয়ার একটা শঙ্কা। অর্থাৎ অনেকেই যারা ভোট দেন তখন বলেন যে তার প্রার্থী নির্বাচিত না হলে ভোটটা পচে যায়। এই যে সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য এই পিয়ার পদ্ধতি তো অনেকেই বলছেন যে উত্তম পদ্ধতি, তাহলে এই পদ্ধতি কেন বাস্তবায়ন সম্ভব নয় বাংলাদেশে? ভোট তো এখনও পচে যাবে। আপনাকে একটু আগে উদাহরণ দিলাম না আমি, যে আপনি কোনো আসনে আপনার মানে একজনকে ভোট দিয়েছে 50%, কিন্তু সেই তার দল ভোট পেয়েছে টোটালি গিয়ে 2%-এর নিচে, 5% নিচে, তাহলে তার কোনো আসন নাই। কিন্তু ওই প্রার্থী কিন্তু ওই এলাকার লোকজন 50% ভোট দিয়েছিল, কিন্তু সেখানেই আরেকজন প্রার্থীকে দিয়েছে 10% ভোট, কিন্তু তার দল জাতীয়ভাবে 10% ভোট পেয়েছে। সুতরাং সে কিন্তু আসনে ওখান থেকে নির্বাচিত হয়ে গেল। এই যে এখানে ওই আসনে 50% ভোট দেওয়ার পরেও কোনো প্রার্থীকে সেই 50% ভোট কিন্তু বাতিল হয়ে গেছে। আপনি যেটা দ্বিতীয় যুক্তি দিলেন যে ভোট নষ্ট হয় না, ভোট সবচেয়ে বেশি নষ্ট হয় আনুপাতিক নির্বাচনে। এক, দ্বিতীয়ত একটা লেসন আপনার ডাটা থেকে আসছে দারুণভাবে। আপনি দেখেন যে সকল দলগুলো বলছে বারবার এখন আনুপাতিক নির্বাচন হলে তারা বেশি আসন পাবে। আপনি দেখেন, আমি দুইটা দলের কথা বলি, জামাত ইসলামী এবং জাতীয় পার্টি। 91 নির্বাচন থেকে 2008-এর নির্বাচন ধারাবাহিকভাবে তাদের ভোটের হার কমেছে। দেখেন আপনি, তাহলে এই যে জামাত যেখানে 12% ভোট পেয়েছে প্রথম দিকে, সেখানে কিন্তু তার এখন 2008-এ 4.5% ভোট, যেমন জাতীয় পার্টিও কিন্তু 11% বা এরকম কিছু, এখন তার 7% ভোট 2008-এর নির্বাচনে। এখন এই গত 15 বছর তো কিন্তু আমাদের দেশে নির্বাচন সেভাবে হয়নি। জামাত, জাতীয় পার্টি এবং আদার্স বিএনপি কেউই তাকে টেস্ট করে নাই যে সে আসলে নাগরিকের ভোটের ধরন তার প্রতি কেমন। এখন এই অবস্থায় যারা পিয়ার চাচ্ছে, ছোটো ছোটো দলগুলো, তারা মনে করছে যে ছোটো ছোটোভাবে ঐক্য হলে তারা বেশি আসন পেয়ে যাবে। এটা যদি উল্টা হয়, এখন এই যে 4%, 7% যে র্যান্ডমলি যেভাবে ধারাবাহিকভাবে কমে আসছে, এটা যে সামনে কমছে না বাড়ছে, উই ডোন্ট নো দ্যাট।
কিন্তু এটা কিন্তু অনেক বড় রিস্ক তৈরি করতে পারে, এবং ছোট দলগুলোকে যারা মনে করতেছে, আশা করতেছে তারা ভালো করবে, তারা কিন্তু উদারিয়েও হইতে পারে, মানে তারা আরও নিঃশেষ হয়ে যেতে পারে। এখন ব্যাপার হলো কি, এবং আমাদের দেশে কিন্তু ভোটের ট্রেন্ডটা এরকমই, আপনি দেখবেন যারা ভোট দেয় সবাই তাকেই ভোট দেয়। তো এখন যদি আবার এমন হয় যে বড় কোনো দলকে সবাই ভোট দিয়ে দিল, তখন কিন্তু আমাদের ছোট দলগুলোর আরও অস্তিত্ব থাকবে না। তখন আনুপাতিক নির্বাচনের মাধ্যমে এক ধরনের আরও বেশি কর্তৃত্ববাদী সমাজ তৈরি হবে, কর্তৃত্ববাদী রাজনীতি তৈরি হবে। সেই কারণে বলছি যে যেই অবস্থাটা আছে, যেই ব্যবস্থাটা আছে, সেই ব্যবস্থার ত্রুটিগুলো আর দূর করার চেষ্টা করেন। রাজনৈতিক দলে একটা লাস্ট কথা আপনাকে বলি, রাজনৈতিক দলের মধ্যে যদি অভ্যন্তরীণ গণতন্ত্র না থাকে, পিআর সিস্টেম চালু করলে একটা জঘন্য পরিস্থিতি তৈরি হবে। আপনার দরকার হলো আগে রাজনীতি, হয়তো দুই একটা রাজনৈতিক দলে বাংলাদেশে এখনও গণতন্ত্র আছে, আমি অস্বীকার করছি না, সবার নাই, কিন্তু আমরা জানি অনেক রাজনৈতিক দলে, অধিকাংশ রাজনৈতিক দলেই কোনো অভ্যন্তরীণভাবে কোনো নির্বাচনী ব্যবস্থা, কোনো কমিটি ব্যবস্থা, দলের নেতা কীভাবে তৈরি হবেন, দলের আঞ্চলিক নেতা কীভাবে তৈরি হবেন, ব্যবস্থাগুলো সেভাবে কাজ করে না, একক নেতৃত্বেই চলে। সুতরাং আপনি যতদিন পর্যন্ত রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চা করতে না পারবেন, চালু করতে না পারবেন, এই ধরনের ব্যবস্থা আপনি কিন্তু ইউরোপের সাথে তুলনা করছেন। ইউরোপে কিন্তু রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে, আমেরিকা কিন্তু পিআর আছে, আমেরিকাতে কিন্তু আপনি দেখেন দুইটা পার্টিতে অভ্যন্তরে যে পরিমাণ গণতন্ত্র চর্চা হয় পার্টির নেতা হওয়ার ক্ষেত্রে, সেই পরিমাণ তো সেই ধরনের গণতন্ত্র চর্চা কি আমাদের দেশে আছে? সুতরাং আপনি একটা অংশ মানছেন, জাতীয় লেভেলে আপনি নির্বাচনী লেভেলে পিআর নিয়ে আসবেন গণতন্ত্রের জন্য, আর রাজনৈতিক দলগুলো যারা আসলে গণতন্ত্র চর্চা করবে, অনুঘটক, তাদের মধ্যে তো 1% গণতন্ত্র নাই। যেখানে 1% গণতন্ত্র নাই, সেখানে 100% গণতন্ত্র নিশ্চিত করার জন্য আপনি জাতীয় লেভেলে যাচ্ছেন। এটা আপনার জন্য কতটা ব্যাড ডিসিশন তৈরি করবে, আমি জাস্ট এখন আতঙ্কিত পিআর নিয়ে। এটা এই জন্য না যে কারোর বাধা দেওয়ার জন্য, কারোর জিতিয়ে আনার জন্য, এটা এই জন্য যে বাংলাদেশের সংরক্ষিত নারী আসনের যে অভিজ্ঞতা, এটা আমাদেরকে স্ত্রী সন্তানদেরকে পুনর্বাসন কেন্দ্র করা ছাড়া জাতীয় সংসদকে আর কিছুই হয়নি। এই অবস্থায় যদি আমরা 300 আসনকে দিয়ে দিই রাজনৈতিক দলের হাতে, তখন তারা স্ত্রী সন্তান ভাই বেড়াদার বন্ধু বান্ধব নিয়ে আমাদের সংসদের তৈরি করবে। তখন আমরা যারা সাধারণ মানুষ, তাদের কোনো প্রতিনিধিত্ব আসার, এখন যারা গ্রাম থেকে উঠে আসেন সাংসদ হিসাবে অনেকে উঠে আসেন, তাদের আর কোনো সুযোগ থাকবে না। আমরা একটা অ্যারোস্ট্যাসি তৈরি করব, একটা অভিজাততন্ত্র তৈরি করব। আমি পিআরের মাধ্যমে দেখছি, আমার ভয় লাগছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি গণতন্ত্র না আসে এই শর্তে, পিআরের মাধ্যমে বাংলাদেশে একটা অভিজাততন্ত্র তৈরি হবে, এবং সেই অভিজাততন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশে একটা ব্যাপক বিপ্লব হবে আগামী 1-1.5 দশকের মধ্যেই। জি, মোস্তফা ফয়সাল পারভেজ, আপনার কাছে জানতে চাই যে অভিজাততন্ত্র তৈরি হবে বলে চিন্তা করছেন স্যার, এবং পিআর নিয়ে অনেক অভিযোগ, স্থিতিশীলতা থাকবে না, একই সঙ্গে ভোট পচে যাওয়ার শঙ্কা থাকছে, এই আবার ফ্যাসিজম তৈরি হবে, আবার কি আমরা সেই ফ্যাসিজম চাই নতুন বাংলাদেশে? জি, ধন্যবাদ। আমি একটু স্যারের প্রথম মন্তব্য থেকে একটা কমেন্ট অ্যাড করতে চাই। আসলে ছোট রাজনৈতিক দলগুলো, আমি যদি ছোট বলি, তৃতীয় চতুর্থ রাজনৈতিক দল যারা ছিল অতীতের নির্বাচনগুলোতে, জামাত, জাতীয় পার্টি 91-96 যে ভোট পেয়েছে, 2001 কিংবা তারপরে ভোটটা কমে গেছে। এর অন্যতম কারণটা হলো, যেমন জামাতের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে 96 সালে, তারপরও সেখানে 8.5%-এর উপর ভোট পেয়েছে। 91 সালে জামাত 12%-এর উপর, 12.5%-এর উপর ভোট পেয়েছে। এর কারণটা হলো তারা সে সময় 250 আসনের উপর আসনে ইলেকশন করেছে, 300 আসনে ইলেকশন করেছে। কিন্তু 2001 সালে থেকে যখন আমাদের কোয়ালিশন সিস্টেমটা চলে আসলো, এখন কিন্তু জামাত 38টা আসনে 34টা আসনে ইলেকশন করছে, জাতীয় পার্টি এরকম কম আসনে ইলেকশন করছে। এই কম কনস্টিটিউয়েন্সিতে ইলেকশন করার কারণে কিন্তু ওভারঅল ভোটের পরিমাণটা কমে গেছে এবং পার্সেন্টেজটা কমে গেছে। বিষয়টা এরকম না তার জনপ্রিয়তা কমে গেছে, আমি এটা মনে করি না। এটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হলো স্যার যেটা বলেছে, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে আমাদের রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্রের কোনো প্র্যাকটিস নাই। যেমন আমি বলি, আমি আমার ক্ষেত্রে বলি, যেমন আমি যে কনস্টিটিউশনে কাজ করতেছি, তো এখানে নতুন একটা আলোচনা তৈরি হচ্ছে যে ডক্টর ফয়সাল পারভেজকে যদি হারাতে হয় তাহলে অমুক পরিবার থেকে প্রার্থী করতে হবে। তো আমরা কি রাজ পরিবারের সদস্যদের বাইরে কখনো যাব না? জুলাইয়ের যে অভ্যুত্থানটা, সেই অভ্যুত্থানটা ছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য, কিন্তু এই যে পরিবারতন্ত্রের যে রাজনীতিটা, এর বাহিরে আসার জন্য কিন্তু আমাদের এই পদক্ষেপগুলো, এবং পরিবারতন্ত্রের রাজনীতির প্রভাব যেন কমে যায়, এই অভিজাততন্ত্রের রাজনীতির প্রভাব যেন কমে যায়, এই জন্যই কিন্তু আমরা পিআরের কথা বলছি। তো বাট এটা কি অবশ্যই ইনশিওর করতে হবে, পিআরের একটা উইকনেসের জায়গায় এই জায়গাটিতে, সেটা হলো যে অবশ্যই এখানেও আছে যে দল যাকে নমিনেশন দেবে ওয়েস্টমিনিস্টার সিস্টেমে সে প্রার্থী হচ্ছে, আবার এখানেও কিন্তু দল যাকে নমিনেশন দেবে, দল যাকে সিরিয়ালে প্রথম দিকে রাখবে, তারা কিন্তু এমপি হবে। যেমন ধরেন আপনার ঢাকা সিটি নর্থে 10 জন এমপি ইলেক্টেড হবে,
তো স্বাভাবিকভাবে বিএনপি যদি 50% ভোট পায় তাহলে প্রথম 5 জন যে তালিকায় নাম আছে তারা এমপি হবে, বাকি 5 জন হবে না শেষের দিকে। বাকি 5 জন করে জামাত কিংবা অন্য দল থেকে হবে, এটা স্বাভাবিক তাদের পার্সেন্টেজের আলোকে। বাট স্যার যে আরেকটা বিষয় বলেছে যে ভোট নষ্ট হওয়ার যে বিষয়টা বলেছে যে কেউ যে 5%-এর কম ভোট পায় তার নষ্ট হবে। তো এটা বিষয় হলো আগে আমাদের দেশে অ্যাড করতে হবে, যদি আমরা পিয়ার সিস্টেমে যাই তাহলে 5% সিস্টেমের নিচে এটি সিস্টেমে যাবো কিনা। যদি যাই, হ্যাঁ, কেউ যে 4% পায় তাহলে তার ভোটটা নষ্ট হবে। ভোট নষ্ট হবে, সে পাবে না, কিন্তু এই তার যে পার্সেন্টের আলোকে যে আসনটা পায়, তো এই আসনটা কিন্তু 5%-এর ওপর যারা ভোট পাচ্ছে তাদের কাছে গিয়ে যোগ হবে। মনে করেন আপনি জি, বাংলাদেশে 300 আসন, 300 আসনের ভিতরে কিছু রাজনৈতিক দল 5% ভোট পেল, 6% ভোট পেল, কিন্তু সংসদে আসতে পারল না। এই 6%-এর দলের 318টা কিংবা 7%-এর 21টা যে আসন, এই আসনটা কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পাচ্ছে সেখানে তারা চলে যাবে। বাট স্যার যে অভিজাততন্ত্রের বিষয়টা বলেছে, এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট এই জায়গাতে যে দলের অভ্যন্তর ডেমোক্রেটিক প্র্যাকটিস হচ্ছে কিনা। জি, সেটা যদি না নিশ্চয়, হয় তাহলে কি আমরা ছেড়ে দেবো? সেটা নিশ্চয়। পাশাপাশি একটু ছোট করে একটু জানতে চাই আপনার কাছে যে আপনি একজন ভোটার যেখানে ভোট দেবেন, মুস্তাফা ফয়সাল পারভেজ, আপনি যখন ভোটার আপনাকে ভোট দিচ্ছেন আপনার আসনে, কিন্তু দেখা যাচ্ছে প্রার্থী বা আসন বরাদ্দ হচ্ছে দল থেকে যখন সে অন্য এলাকার, তাহলে তো ভোটারের সঙ্গে প্রার্থীর যোগাযোগ থাকছে না এবং ভোটারের অধিকারও সে মূল্যায়ন হচ্ছে না। কি বলবেন এখানে? অন্য এলাকাতে হবে কেন, এটা দলগুলোকে চিন্তা করতে হবে। আমরা অন্য এলাকাতে কেন দেব? আমি যদি বগুড়া প্রার্থী হই, বগুড়া থেকে যদি 7টা আসন হয়, তাহলে বগুড়া থেকে আমাকে প্রার্থী দেওয়া উচিত। দলগুলোর, আমি মনে করি দলগুলোর রুলস অ্যান্ড রেগুলেশনে পরিবর্তন আনা দরকার। শুধু পিয়ার সিস্টেম গভর্নমেন্টে পরিবর্তন আনলে পরিবর্তন। আমি শুরুতে একটা কথা বলেছিলাম, বাংলাদেশে যদি আপনি লং টার্ম গণতান্ত্রিক ডেভেলপমেন্টের কথা বলেন তাহলে আমি পিয়ার সিস্টেম অনেক জরুরি। এটা লং টার্মে যদি চিন্তা করেন তাহলে অবশ্যই জরুরি। বাট দলগুলো যদি এই যে ধরেন স্যার একটা বলেছে আমাদের একটা প্রফেশনাল সিস্টেম আছে, কয়জন আপনি এমপি পাইলেন তার আলোকে মহিলা এমপিরা হবে। তো মহিলা এমপিরা আমরা দেখেছি রিডিং করতে পারে না, দেখে দেখে ঠিকমতো রিডিং করতে পারছে, এমন লোকেরা পরিবার আত্মীয় হওয়ার কারণে এমপি হচ্ছে। তো এই জায়গাতে কিন্তু আমাদের দলের কর্মীদের ইনশিওর করতে হবে তারা সেই দলের নেতাদেরকে সেই রেসপন্সিবিলিটি জায়গাতে তা আনতে পারছে কিনা, তারা জবাব দিতে জায়গা আনতে পারছে কিনা। অন্যান্য অনেক দল করতে পারছে, যে তারা করতে পারছে, সবাই করতে পারবে কিনা। যদি না পারে, জুলাই স্পিরিট এই জায়গাতে ছিল যে এই পরিবারতন্ত্র বলেন, বৈষম্য বিরুদ্ধে আমাদের জুলাই স্পিরিট ছিল এই জায়গাতে, তাদের বিপরীত দিকে আমরা একটা এস্টাবলিশ কিছু করবো। তো আমি মনে করি এই জায়গা থেকে দেশের সিস্টেমের জন্য পরিবর্তন হওয়ার দরকার, এট দ্য সেম টাইম রাজনৈতিক দলগুলোর গণতন্ত্র নিশ্চিত করা দরকার। আপনাকে ধন্যবাদ স্যার। সবশেষ আপনার কাছে জানতে চাই একটু ছোট করে যে এই একই সঙ্গে দলগুলোর ভিতরের যে গণতন্ত্র সেটি উন্নতি করার দরকার, সেটা আপনিও বলছেন, আপনার ছাত্রও বলেছেন। আপনি পাশাপাশি এটুকু জানতে চাই যে নিম্নকক্ষে পিয়ার নিয়ে এত আলাপ হচ্ছে, কিন্তু উচ্চকক্ষের বিষয়ে যে ঐকমত্য কমিশন যে সিদ্ধান্ত দিল সেটার ব্যাপারে কিন্তু কোনো আলাপ হচ্ছে না। আসলে উচ্চকক্ষ পিয়ার বাংলাদেশের জন্য উপযোগী কি না, মন্তব্য? আমি মানে রাজনৈতিক দলগুলো যদি একমত হয় সেক্ষেত্রে আমি বাধা দিতে চাই না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনি উচ্চকক্ষ বলেন নিম্নকক্ষ বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি চর্চা হয়েছে গত 54 বছর, আরও আগে যদি যান আপনি 47-তে ধরেন, অথবা কলোনিয়াল পিরিয়ডেও যদি ধরেন, সেই সময়ও দেখেছি আমরা নিজস্ব লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন কেন্দ্র করা ছাড়া আর কেউ কিছু করেননি অধিকাংশ ক্ষেত্রেই। তো এখন এইগুলো যদি, যে চর্চাটা আমাদের চলছে সেই চর্চাটা যদি আমরা অব্যাহত রাখি, সেক্ষেত্রে কিন্তু পিআর সিস্টেম চালু করেন আর যে সিস্টেম চালু করেন কোনো ফল আসবে না। রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চালু থাকার কারণেই কিন্তু আপনি ইউরোপে যতটা সুবিধা পাচ্ছেন পিআরের সেটা পাচ্ছেন। আর তারপরেও কিন্তু ইউরোপে নানা জায়গায় আপনাকে উদাহরণ দিলাম প্রবলেম আছে। আমাদের পাশে যে 2 দেশ আছে, সেই 2 দেশ শ্রীলঙ্কা এবং নেপালে পিআর সিস্টেম চালু করার কোথাও 1 দশক কোথাও 2 দশক পরেই গণঅভ্যুত্থান, বিপ্লবী গণঅভ্যুত্থান হয়েছে। সুতরাং পিআর সিস্টেম সমাধান দিতে পারেনি। এখন বড় ব্যাপার হলো যে রাজনৈতিক দলগুলোতে যদি গণতন্ত্র চর্চা করা হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট থাকুক আর পিআর থাকুক, কোনোটাই কোনো প্রবলেম করবে না। আসল ব্যাপার হলো মানুষের মতামত কোনো জায়গায় গ্রাহ্য করা হচ্ছে না। আমি আপনাকে লাস্ট একটা কথা বলি যে রাজনীতি এখন ফয়সাল যেটা বললো চমৎকারভাবে বলেছে, বিশেষ করে ছোট দলগুলোর ভোটের ব্যাপারে যে উত্তরটা দারুণভাবে দিয়েছে সে। কারণ আসলেই ঘটনা এরকম যে তারা তো কম আসনে ভোট করেছে, তাই তাদের ভোটের হারটা কমেছে। তো সেটা হয়তো এখন লাস্ট 2টাতে রিফ্লেক্টেড হয় না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই রাজনৈতিক দলগুলো, ফয়সালের কথার কাউন্টার হিসাবে, রাজনৈতিক দলগুলোর সামর্থ্যের কারণে, রাজনৈতিক দলের জনপ্রিয়তার কারণে পিআরের থাকায় একজন অতি অজনপ্রিয় লোক সাংসদ হয়ে আসিবেন। আর
এখন ফার্স্ট পাঁচটা পোস্টে রাজনৈতিক দল যদি আপনাকে মনোনয়ন দেয়ও, আপনাকে কিন্তু এলাকায় জনপ্রিয়তা যাচাই করে উঠে আসতে হবে। এখন ব্যক্তির জনপ্রিয়তা, ব্যক্তিকে নাগরিকদের কাছে যেতে হয় তার এলাকায়, এটা ফার্স্ট পাঁচটা পোস্টে কিছুটা হলেও নিয়ন্ত্রণ হয়, কিন্তু পিয়ার হলে সেইটাও থাকবে না। তাহলে কি নিয়ে থাকবেন? সেখানেও কিন্তু স্যার যে মার্কাকে যখন জনগণ সমর্থন দিচ্ছে তখন সেটাও একটা জনগণের তারপরেও প্রার্থীকে অনেক লড়াই করতে হয়, অনেক লড়াই করতে হয়। আমি বলছি যে দলের কারণে সে ভোট পায় না স্যার। যাই হোক, আমরা এটুকু বলতে পারি যে দলগুলোর ভিতরেও গণতন্ত্র চর্চা জরুরি। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক ভোটে টেনে নিচ্ছে। আরো একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এবার পিয়ার নিয়ে আমরা জেনে নিতে চাই তৃণমূল মানুষের মতামত। হবিগঞ্জ থেকে জনমানুষের সঙ্গে কথা বলে মতামতটি পাঠিয়েছেন সহকর্মী কাজল সরকার। হবিগঞ্জ থেকে ভোটের ট্রেনে যুক্ত হচ্ছি আমি, কাজল সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন প্রক্রিয়া বা পদ্ধতিতে অনুষ্ঠিত হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। বিশেষ করে পিয়ার পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হয়েছে বিতর্ক। তবে পিয়ার পদ্ধতি নিয়ে সাধারণ ভোটাররা কি ভাবছেন তা জানবো আমরা। পিয়ার পদ্ধতি আসলে একটি আন্তর্জাতিক যদিও সিস্টেম, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে এটি কতটুকু কার্যকর সেটা আসলে অবশ্যই আলোচনার দাবিদার। সব মিলিয়ে আসলে আমার মনে হচ্ছে বর্তমানের প্রেক্ষিতে আমরা হয়তো আমাদের আগের যে নির্বাচন পদ্ধতি সেটি পিয়ার পদ্ধতি থেকে তুলনামূলকভাবে বেশি কার্যকর হবে। আমি মনে করি যে পিয়ার সিস্টেমের মাধ্যমে নির্বাচন হইলে হয়তো, জানি না আল্লাহ ভালো জানেন আমাদের জন্য কে আছে, কিন্তু পিয়ার সিস্টেমে যদি সবার প্রতিনিধিত্ব থাকে তাইলে আমার মনে হয় যে সবার যে মানে মতামত, পাবলিক সেন্টিমেন্ট, এটা সংসদে উত্থাপন হইব। কেউ বেশিরভাগ হইতে চাইলেও জনগণ তা প্রতিহত করার সুযোগ পাইবে এবং মানে আন্দোলন করার সুযোগ পাইবে। যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে সকল দল, একদম বড় পর্যায়ের দল থেকে একদম ছোট পর্যায়ের দল, সকল দলের প্রতিনিধি সংসদে থাকবে। যে পিয়ার পদ্ধতির নির্বাচন, এটা আমি আমার সাধারণ ভোটার হিসেবে আমি এটা দ্বিমত, এটার মধ্যে আমি মত না। কারণ এটি রাজনৈতিক দল, এটা যে কোনো মানে পিয়ার পদ্ধতির সিস্টেমটা হয়ে গিয়া মানে এটা যে ওই আপনার সারা মানে সম্পূর্ণ ভোটের জরিপ করে এটা পার্সেন্টেজ হিসাবে এটা ওই তারা সংসদে আসন চাইব, তো এটা আমার মতে হয় না এটা ঠিক। বাংলাদেশের মতো একটি দেশে পিয়ারের প্রয়োজনীয়তা রয়েছে। পিয়ার পদ্ধতি যদি চালু হয় তাহলে প্রত্যেকটা ভোটারের এখানে মতামতের প্রতিফলিত হবে। গণিয়ে আসছে নির্বাচনের দিনক্ষণ। যে পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হোক না কেন, সাধারণ মানুষের প্রত্যাশা একটি নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ নির্বাচন, যার মাধ্যমে সুদৃঢ় হবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা। আজকে রাজনীতির মাঠে ভোট নিয়ে কি আলোচনা হয়েছে, চলুন দেখে নিই। ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই, কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি। এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল। এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। যারা অতীতের নির্বাচনের সাথে অবৈধ কাজের সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব, তাদেরকে নির্বাচনী দায়িত্ব পালন করতে দিব না। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক প্রশ্ন, এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। পিয়ার পদ্ধতি কোনো দেশের জন্য উপযোগী হবে কিনা তা নির্ভর করে সে দেশের রাজনৈতিক সংস্কৃতি, সমাজ এবং জনগণের প্রত্যাশার উপর। আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শিগগিরই এই বিষয়ে ঐকমত্য হবে, এ আশায় শেষ করছি আজকের ভোটের ট্রেন। শুভকামনা।